ভুল মানুষই করে, মানুষ মাত্রই ভুল করে। ভুল যদি আমরা না করি সঠিকটা বুঝবো কিভাবে? তবে হ্যাঁ, ভুল করছি সেটা বুঝতে পারতে হবে এবং তাহলেই আমরা ভুল থেকে শিখতে পারি। বুঝতেই পারছেন, আজকে আমাদের আড্ডার বিষয় হচ্ছে ভুল থেকে শিখতে হয়। এবং বরাবরের মতো আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের নারী বন্ধুরা। শুভ সন্ধ্যা। আমি মুনিরা ইউসুফ মিমি, নেক্সাস লেডিস ক্লাবে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। পরিচয় করিয়ে দিচ্ছি আজকের অতিথিদের সাথে। শুভ সন্ধ্যা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন একটা ম্যাচিং ম্যাচিং হয়ে গেল আপনাদের, ভালোই লাগছে। আমি লাল টকটকে, আপনারা কি সুন্দর মিষ্টি কালার, ব্যালেন্স হলো, ব্যালেন্স হয়ে গেছে। আচ্ছা, শাহিনুর বেগম, স্বত্বাধিকারী, রান্নাঘর। ভালো লাগলো আপনাকে পেয়ে। তারপরে আছেন মাহিনুর আক্তার লাইজু, স্বত্বাধিকারী, রিদ্ধা। তো আমি প্রথমে শাহিনুর আপা আপনার কাছেই যাচ্ছি। আপনার রান্নাঘর নিয়ে বলুন, কিভাবে আসলেন, কি কোন সিদ্ধান্ত, কোনো সিদ্ধান্তে ভুল হয়নি তো, ঠিক ছিলেন তো, বা আপনার কাজগুলো কি কি? আমি বরাবরই একজন হাউস ওয়াইফ, মানে প্রফেশনালি বাহিরে কাজ করা হয় নাই তেমন কিছু, তবে কিছু কিছু কাজ করেছি, যেমন বুটিকের কাজ। আমরা নিজ দায়িত্বে একটা ছোটখাটো একটা বুটিক কিছুদিন বসে থাকেননি কখনো? না। তারপরে কুলাউড়াতে আমাদের একটা পৈতৃক প্রপার্টিতে একটা পার্কের মতো ছিল, সেখানে একটা ক্যান্টিন চালানোরও বেশ কিছু দিনের অভিজ্ঞতা আছে। তো 2020 সাল প্যান্ডামিক পরিস্থিতিতে প্রথম মনে হলো কিছু একটা করা দরকার। আসলে ওই সময় অনেককেই চোখ খুলে দিয়েছে মানুষের, ঘরে বসে কিছু করার। যে কোনো একটা পরিস্থিতির সবকিছুর নেগেটিভ পজিটিভ আছে। আমার কাছে মনে হয় এই প্যান্ডামিক পরিস্থিতিটা না আসলে হয়তো আজকে আর মতো আমি এই উদ্যোক্তা হয়ে উঠতাম না। আসলে প্যান্ডামিক পরিস্থিতিতে অনেকেই উদ্যোক্তা হয়েছে এবং যারা ওই সময় থেকে ধরে রেখেছে তারা অনেক শাইন করেছে। তো 2020 সালেই প্রথম চিন্তা করলাম যে কিছু একটা করা দরকার, এবং চিন্তা থেকে আমার দুই ছেলের সঙ্গে, আগেও আমার বড় ছেলে আমাকে বলতো যে কত বড় ওরা? আমার বড় ছেলের বয়স 37। তো বড় ছেলে সবসময় বলতো যে আম্মু তোমার হাতের খাবার এত মজা, তো তুমি এটা নিয়ে কিন্তু কিছু একটা করতে পারো। বাহ। তো আমি বলতাম কিভাবে করব, আমি ঘরে বসে বসে কি করব, কিভাবে সেটা সম্ভব, অনলাইনেও যে কাজ করা সম্ভব ঘরে বসে, এটা আসলে তখন জানতাম। প্যান্ডামিক আমাদের সেই প্র্যাকটিসটা করিয়ে দিয়েছে। তো প্যান্ডামিক পরিস্থিতিতে বিভিন্ন কান্ট্রিতে যখন করোনাটা ছড়িয়ে পড়লো, তখন আমার কাছে মনে হলো যে আমরা মনে হয় একদম ওদের মতো কোন ঠাসা হয়ে ঘরে আটকা পড়ে যাব। তো হ্যাঁ, এত উন্নত দেশগুলোরই অবস্থা, উন্নত দেশগুলোকে দেখে আমরা প্রচন্ড ভয় পেয়ে গেলাম। মানে এই ভয় থেকে আমি আমার বারান্দার টবে সব ফুল গাছ ফেলে দিয়ে সবজি চাষ করে ফেললাম, যে ঘর থেকে তো বের হইতে পারবো না, তাহলে খাবো কি? আপনার বিষয়টা আসলে। এবং আমি কিন্তু সেই সবজি বেশ ভালো ফলনও ছিল আমার সবজি। তো তারপরে এই অনলাইন বিজনেসে আসলাম। তো আমার দুই ছেলে খুলে দিল, দুই ছেলে মিলে, এক ছেলে আমেরিকাতে থাকে আর এক ছেলে আমার কাছেই থাকে। তখন ও নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে। তো যেহেতু ইউনিভার্সিটি বন্ধ, ও ঘরে আছে, ওরা দুইজন মিলে আমার পেজটা ওপেন করে দিল। এবং ফুড নিয়ে কাজ করার প্রধান কারণ হলো যে সবসময় আমার রান্নার একটা সুনাম ফ্যামিলি ফ্রেন্ডস সবার কাছে ছিল, এবং বাসার অতিথি আসলে, ফ্রেন্ডরা আসলে, ওরাও আমাকে সুনামে আরো ডে বাই ডে আপনার ডেভেলপ সবসময় বলতো যে তুই কেন এভাবে ঘরে বসে আছিস, কিছু একটা কর, এই গুণটাকে তুই কাজে লাগা। দেখেন যুগের কত পরিবর্তন, এই যে আগে তো এই উৎসাহগুলো ছিল না, তাই না? এখন সবাই বলে। তারপরও পেজ খুলে দিল দুই ছেলে মিলে, এবং যখন পেজটা খুলে তখন আমি বাসায় ছিলাম না, মানে করোনার জন্য আমার মেজো দেবর সৌদি আরবে থাকাকালীন করোনা আক্রান্ত হয় এবং আইসিইউতে ছিল। তো ওই কারণে আমি বাসায় না থেকে আমার জায়ের বাসায় ছিলাম ওকে মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য। তখন আমার ছেলে বলল, আম্মু পেজ তো খুলে ফেলছি এবং অলরেডি 4টা অর্ডার চলে আসছে, তুমি বাসায় আসো। তার কারণ হলো কি যে আমি প্রথমে কাজ শুরু করি পিৎজা নিয়ে, আর আমার হাতের পিৎজা আমার ফ্রেন্ড সার্কেল, আমার প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই কম বেশি, ছেলের বন্ধুরা প্রচুর খাওয়া দাওয়া করছে। তো যখন যত প্রশংসা করুক, আমি না খেলে কিন্তু এখন আমি প্রশংসা করব না। তো যখন নাকি সবাই শুনলো যে আমি একটা পেজ ওপেন করছি, প্রথম দিনই আমার কাছে অর্ডার চলে আসলো 4টা পিৎজার। আর এখানে একটু ছোট্ট করে বলি, আমি যখন কাজটা শুরু করি, এটার ইনভেস্ট কিন্তু আমার ফ্রিজে থাকা পিৎজারই
এইটা গল্পটা এটুকু থাকুক, একটু যাই মাহিনুর আপার কাছে। আপনার গল্পটা কিন্তু ভুলে যাবেন না। আপনার যে কাজটা নিয়ে একটু বলুন, এবং খুব ইন্টারেস্টিং এবং চ্যালেঞ্জিংও ভীষণ। জি, আমি আসলে পেশায় অ্যাডভোকেট। 2003 সাল থেকে ঢাকা জজ কোর্টে আছি। কিন্তু পাশাপাশি হলো আমি সিঙ্গেল প্যারেন্টস। তো বাচ্চা, বিয়ে, ডিভোর্স সবকিছু মিলে আমাকে আসলে সেভাবে রেগুলার প্র্যাকটিস করা হয় নাই। কিছুদিন করি, বছর খানেক, তারপর আবার বাচ্চার জন্য ফিরে আসি। আবার একটা সময় মনে হয় না কিছু একটা করা দরকার, আবার কোর্টে ফিরে আসি। তো এমনি ভাবে আসলে কি গ্যাপ দিয়ে দিয়ে নিজের সাথে নিজের যুদ্ধ হচ্ছিল, কারণ বাচ্চাটাকেও তো সময় দিতে হয়। একটাই বাচ্চা, একটা বাচ্চা ছোট ছিল। তারপর একটা সময় হয় কি, আবার যখন মনে হলো যে বাচ্চাটা একটু বড় হয়ে গেছে, ক্লাস 7-8-এ পড়ে, তাহলে আমি কোর্টে অনায়াসে জয়েন করতে পারি। 2019 সালে আবার নতুন করে জয়েন করি। কিন্তু 2020 সালে কোভিড শুরু হয়ে যায়, বাসায় বসে পড়লাম। তো একটা দিক ভালো হয়েছে যে আমি বাচ্চাটাকে সময় দিতে পারছিলাম, আর এটা মনের মধ্যে একটা ছিল যে বাচ্চাটাকে আসলে সময় দেওয়া উচিত, কিন্তু আবার আর্থিক সবকিছুই তো সামাল দিতে হবে যেহেতু সিঙ্গেল প্যারেন্ট। সেটার কথা চিন্তা করে, ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? ছেলে বাচ্চা। আচ্ছা। তো সেটার কথা চিন্তা করে একসময় আমি কেক নিয়ে কাজ করি, কারণ একটা সময় হয় কি আমরা আমাদের মা, নানি, আমাদের মানে এদের হাতের রান্না খুবই ভালো, সেটাই বংশানুক্রমিকভাবে আমরা কিছুটা পেয়ে আসছি। এটা পায় আসলে, জেনেটিক কিছু থাকে, তো ইন্টারেস্ট থাকে একটা। তো কেক দিয়ে কাজ শুরু করলাম। তো সেটা বছর দুয়েক কাজ করার পর তারপরে আমি অবশ্য পাশাপাশি শুরু করলাম। সেটা মানে রেসপন্স কিরকম পাচ্ছিলেন? রেসপন্স খুবই ভালো, কারণ সেই সময় পুরো কোভিড। আর আপনার ওকালতি পেশাটা পুরোপুরি একেবারে মানে প্র্যাকটিসটা বন্ধ করে দিয়েছে? পুরোপুরি প্র্যাকটিসটা বন্ধ হয় নাই, মাঝে মাঝে যাই, কিন্তু ওই যে রেগুলার যাওয়া পাচ্ছিলেন না। রেগুলার এখন হয় কি, একটা সময় অনলাইন বিজনেসটা করার সময় দেখলাম যে আমার যে ছিল টার্গেটটা, যে টাকা ব্যাপারটা, এটাও আমার মিটছে, প্লাস আমি বাচ্চাকে সময় দিতে পারতেছি। সবচেয়ে বড় কথা, নিজেকে সময় দিতে পারছি। হ্যাঁ, এই যে ভালো কথা বলেছেন, নিজেকে। তারপরে সেই কেকের জায়গা থেকে আপনি আসছেন আবার হ্যান্ডমেড সোপ। এটা তাই এই গল্পে পরে আসি, আপার কাছে চলে যাই। শাহিনুর আপা, আপনি বলছিলেন যে আপনার পুঁজি ফ্রিজে রাখা। আমার বিজনেসের পুঁজিটা হলো মেইনলি, তখন সামনে ঈদ ছিল, তো ঈদের পরে সবারই একটা ডিমান্ড আমার হাতে পিজা খাবে। তো ওই জন্য মোটামুটি 5টা পিজা বানানোর জন্য যা যা দরকার আমার ফ্রিজে স্টোর করা ছিল। আমার আসলে ইনকামটা মানে বিজনেসটা শুরু ওই 5টা পিজার দিয়ে। ছোট থেকেই কিন্তু সবকিছু শুরু করতে হয়। তো আমার শুরুটা এইভাবে যে আমি প্রতিদিন পিজা সেল করতাম, এবং পরের দিন সকালে ওই বিক্রির টাকা দিয়ে আবার বাজার করে নিয়ে আসতাম। আচ্ছা, মানে পরবর্তী, মানে আমি ঘর থেকে নগদ টাকা ইনভেস্ট করি নাই। আচ্ছা, হ্যাঁ, পিজা বিক্রি করতাম, পরের দিন ওই টাকা আবার বাজার করতাম, বিক্রি করতাম, বাজার করতাম। প্রফিটের টাকাটা তো যোগ হতো। হ্যাঁ, যোগ হতো, পিজার সংখ্যাও বেড়ে যেত। পিজার সংখ্যা বেড়ে যেত। এবং ওই সময় হলো কি, পেজটা আমার ছেলে মেনটেন করতো। ও অর্ডারগুলি আমার কাছে শুধু রান্নাঘরে করে দিত, যেমন এই পিজার অর্ডার আসছে, আর আমি হলাম পিজা হেল্প। কিন্তু এটা না, ওই সময়টা আমার ছেলে, ওর ইউনিভার্সিটি বন্ধ থাকার কারণে যত রকম সাহায্য করা যায়, এমনকি ও আমার সাথে হাড়ি পাতিল ধুইত। যেহেতু এটা আসলে দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আমরা অনেক সময় অভিযোগ করি যে সন্তানরা খুব আধুনিক, অনেক কিছু না, সবাই না। এই যে আজকে ওনার সন্তানের গল্প শুনছি, এখানে যাদের সন্তানরা আছে তাদেরকে এইভাবে তৈরি হওয়াটা শেখাবেন। তো মানে আমার ছেলে মানে পেঁয়াজ কাটা থেকে শুরু করে, মানে ছোটবেলা থেকে আপনার ছেলে মনে হয় বাসায় কাজে হেল্প করতো মোটামুটি? ওর হলো কি, মানে ছেলের হয়তো আমার কাছ থেকে পাওয়া ওর রান্নার দিকে একটা বিরাট ঝোঁক আছে। ও নিজে নিজেই অনেক খাবার রান্না করে, অথবা মানে ইউটিউব থেকে বিভিন্ন রেসিপি দেখে আম্মু এইটা আসত বানাই। তো আমরা দুজন মিলে রান্না করতাম। কাজে তো আর নাম লেখা নেই কার কোন কাজ, তাই না? তো ও আমাকে একটা 100% সাপোর্ট দিল, মানে সব কাজে। আর সাথে সাথে আমার হাজবেন্ড, সে হলো বাজার করে নিয়ে আসা, প্যাকিংয়ে সাহায্য করা, আর আমি হলো পিজাগুলো ডেলিভারি করতাম, পাঠাও পার্সেলের মাধ্যমে। তো নিচে তো নিয়ে যেতে হবে, নিচে যে ওই কাজটা আবার আমার হাজবেন্ড করতো। মানে মোটামুটি আমরা 3 জন মিলে আমার বিজনেসটাকে, আসলে একা কিন্তু কাউকে না কাউকে কিন্তু লাগে। হ্যাঁ, এবং এই যে সাপোর্টটা পাওয়ার পর মানে আমার বিজনেসটা মানে একেবারে প্রথম দিন থেকে, ফার্স্ট ডে থেকে ফুল একটা মানে ভালো একটা রেসপন্স। যে আপনার যেটা একটা প্লাস পয়েন্ট, যে আপনি না, আপনাকে পিছাতে হয়নি, আর মন খারাপ করতে হয়নি। এবং আপনার সাপোর্টগুলো খুব স্ট্রং ছিল, আপনার ছেলে এবং আপনার হাজবেন্ডের। এটা একটা প্লাস পয়েন্ট। মানে একটু রাত হয়ে গেলে, অর্ডার আসলে হয়তো ডেলিভারিও দিতে পারতাম না,
শেষ হয়ে যেত তার আগেই। তো তখন বলতে হতো যে আমাদের স্টক শেষ হয়ে গেছে। হ্যাঁ, কারণ কি আমি বলি পিৎজা খাওয়াটা না আসলে এটা একটা ডিফারেন্ট খাওয়া, তো অন্যরকম একটা টেস্ট, মানে টেস্ট চেঞ্জ করার জন্য পিৎজাটা অনেকেই খুব পছন্দ করে, এবং ওই সময়টা তো মানুষ এত অর্ডার করে খেয়েছে। তারপরে আমি চলে যাই। আচ্ছা, আমি দর্শকদের উদ্দেশ্যে একটা ধাঁধা রাখছি যে আপনাদের কি মনে হয় ওনারা দুজন কি হতে পারেন? একটু রহস্যটা থাক, আমরা যখন একটা ছোট বিরতিতে যাব ফিরে এসে বলবো যে ওনারা কি হতে পারেন। হ্যাঁ, মাহিনুর বলেন। কোভিডের সময় আমিও আমার ফ্রিজে থাকা নিয়ে বাজারটা নিয়ে আমি কেকের বিজনেস শুরু করি, এবং আমি হলো প্রথম ডেলিভারি দেই, তারপরে হলো পেজ খুলি। কারণ আচ্ছা, এবং সেখানে হলো আমার যে পেমেন্টটা ছিল সেটা দিয়েই আমি আসলে রিইনভেস্ট করি। এটাই তো হওয়া উচিত। তারপরে চলে আসলেন যে এই আপনার ইয়েতে হ্যান্ডমেড সোপে ফিরে আসলাম, কারণ ডেলিভারি প্রবলেম ছিল একটা, আর আরেকটা বললাম যে নিজেকে সময় দেওয়ার জন্য, মানে আমার মেন টার্গেট ছিল একা হয়ে গেছেন, আপা যে সাপোর্টটা পেয়েছেন আপনার সেই সাপোর্টটা তো মানে আমার তো বাচ্চাকে সময় দেওয়াটা আমার মেইন ছিল, বাচ্চাও ছোট ছিল। কেকটা হয় কি সেভাবে দিতে পারছিলাম না, কারণ কেক বানাতে আমাকে প্রচুর সময় দিতে হতো, মানে নিজের ঢোল নিজেই পিটাই। মানে আমি একটা কোর্স করেছিলাম, একটা বড় কোর্স পর্যটকে, এরকম একেবারে 6 মাসের। তো এই কেক পেস্ট্রি হচ্ছে মেজারমেন্ট একদম এদিক ওদিক হতে পারবে না, সুতরাং এটা আপনি আপনার মতো করে মাছ মাংসের মতো রান্না করা যাবে না, এটা একটু টাফ। হ্যাঁ, কম্পিটিশনও। তারপরে চলে আসলেন এই হ্যান্ডমেড সোপে যে আপনি আসলেন, এটা কি কোনো ট্রেনিং বা ইন্টারেস্ট বা কোনো কিছু পড়াশোনা কিভাবে আসলেন? সেরকম এডুকেশনাল পড়াশোনা নাই, কিন্তু অনলাইন বেশ কিছু দেশের বাইরে, মানে ইন্ডিয়ান যাই হোক করেছেন তো অবশ্যই, ইন্ডিয়ান এবং আমাদের দেশেও কিছু কোর্স করেই শুরুটা করা। আচ্ছা, এই গল্পে আবার ফিরে আসছি, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। অনেক অনেক গল্প জমিয়ে রাখুন, আমরা জমিয়ে আড্ডা দেব। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। আপনাদেরও বলে রাখছি ভুল থেকেই শিখতে হয়, সুতরাং ভুলটাকেই বুঝতে হবে। ফিরে আসছি এক্ষুনি। অনেকে বলে না আমার জীবনটাই ভুলে ভরা, আমাকে দ্বারা কিচ্ছু হবে না। আসলে যে ভুলটাই ধরতে না পারে তার জীবনটাই হয়ে যায় ভুলে ভরা। সেজন্য ভুলটাকে জানতে হবে এবং নিজের সাথে নিজের লড়াই করতেও জানতে হবে, নইলে কখনোই ভুলটা বোঝা যায় না। তো ফিরে যাচ্ছে আবার আমাদের আড্ডায়। আপনি বলছিলেন যে একটু আগে আমাদের ব্রেকের মাঝে যে আপনার অনুপ্রেরণাগুলো, সেটা একটু বলেন। আমি তো তখন মানে যখন ইন্দিরা গান্ধী মারা গেলেন, পত্রিকায় তার জীবনী ছাপা হলো। তো আমরা রেগুলার বাসায় আমাদের একটা পত্রিকা পড়ার খুব বড় একটা ছিল। ওই ওনার জীবনীটা পড়ার পর আমার কাছে মনে হলো উনি জীবনে কত কিছু করলেন, তা আমি যদি কখনো আমার জীবনের কথা বলতে চাই, কিছুই তো বলার মতো কি লিখবো, এলাম গেলাম মানে খেলাম ঘুমালাম সংসার করলাম কিছুই করলাম, তখন সোসাইটির জন্য কি করছি, মনের মধ্যে একটা কষ্ট জমা হয়ে আমি বেশ কিছুদিন এটা নিয়ে কষ্ট পাইলাম। তো তারপরে যাই হোক ওই কষ্টটা ওখানেই থাকলো, কিন্তু ভিতরে একটা ক্ষুধা তৈরি হয়ে গেল যে কিছু একটা তো করা উচিত, সে আমার মতো করে আমার জন্য কিছু করা উচিত। তো সেটা করা হলো না, বিয়ে হয়ে গেল। বিয়ের পরে মানে আমার ইন্টারমিডিয়েট পাস করেই বিয়েটা হয়ে যায়। বিয়ের পরে আমি পড়াশোনাটা কন্টিনিউ করি, কিন্তু ওই বড় ছেলেটা কনসেপ্ট করার কারণে পরীক্ষাটা আমার দেওয়া হলো না। আচ্ছা, হ্যাঁ, তো পড়াশোনা একটা গ্যাপ চলে আসলো। এবং বিয়ের কারণে আমি একটা জিনিস মিস করছি, সেটা হলো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্নটা। এই যে এইটুক বললেন বিয়ে হয়ে গেল, করতে পারেন, এখানে আপনার ভুলগুলো কি মনে হচ্ছিল আসলে, সেখান থেকে কি শিখলেন? হ্যাঁ, বিয়েটা তো আসলে বাবা মায়ের ইচ্ছাই হয়েছে, ওই সময় আমাদের মতামতটা খুব একটা নেওয়া হতো না। তো আমি ইডেন কলেজে পড়াকালীনই আমার একটা স্বপ্ন ছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। আচ্ছা, তো যখন নাকি বিয়েটা ঠিক হলো তখন ফ্যামিলি আমাকে বলল যে তুমি এই ঢাকা ইউনিভার্সিটি 4 বছরের 5 বছরের 7 বছরের পড়াশোনাটা বাদ দিয়ে তুমি ক্লাস কোর্সে ভর্তি হয়ে যাও ইডেনে। তো মন থেকে মানতে না পারলেও ফ্যামিলির সবার বোঝানোতে বলাতে ইডেনে আবার ভর্তি হয়ে গেলাম। আচ্ছা, কিন্তু সেই পরীক্ষাটা আমার দেওয়া হলো না আমার বড় ছেলেটার কনসেপ্ট করার কারণে। তো বড় ছেলেকে জন্ম দিলাম, তো তখন আমি একটা বলা যায় একটা প্রতিজ্ঞা করলাম যে ওই ভুল থেকে, হ্যাঁ, যে আমি ডিগ্রি পাস না করে আমি সেকেন্ড বাচ্চা নিব না। আমি যত বছর পাস না করব তত বছর আমি বাচ্চা নিব না, ডিগ্রি পাস করার পরেই আমি বাচ্চা নিব। তারপরে কিন্তু বেশ 5-6টা বছর পেরিয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, বড় ছেলেকে স্কুলে দিলাম,
স্কুলে দেওয়ার পর আমি নতুন করে লালমাটিয়া যে পড়াশোনা শুরু করলেন। ভর্তির সে সময় ব্যাপারে কারোর কোনো বাধা ছিল না, ওই না, একটু সামান্য বাধা ছিল, কিন্তু আমার কথা ছিল আমি এবং ওইটুকু বাধা থাকাই ভালো। হ্যাঁ, আমি কারো কথাই আগে শুনবো না। বাড়া যায় না। হ্যাঁ, তো আমাকে ভর্তির সময় আমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করলো যে তুমি এত বছরের গ্যাপ, তোমার একটা ছেলে আছে, সংসার আছে, তুমি কিভাবে পড়াশোনা করবা? তা আমি বললাম যে আমি পারবো, আপনারা আমাকে ভর্তি হওয়ার সুযোগটা দেন, আমি পড়াশোনা করব। আচ্ছা। এবং আমি ভর্তি হয়ে গেলাম, এবং মানে এটা হলো যুদ্ধ বলা যায়। কলেজ থেকে এসে রান্না করে টেবিলে খাবার দিতে হতো, বাসায় একটা কোনো কিছু যেন আবার এমন কিছু না হয় যে বলা হয় যে তোমার এই পড়াশোনার জন্য হচ্ছে না, কিছু হচ্ছে না। তো আমার সাথে আমার একটা দেবর ছিল, আমার যা ছিল, তো যার মাধ্যমে আমি বেশি উপকৃত হতাম, ওকে আমি স্কুলে দিয়ে কলেজে চলে যেতাম, আর যাকে বলে যেতাম তুমি ওকে স্কুল থেকে পিক করে নিয়ে আসবে। তো অনেক বড় হেল্প। হ্যাঁ, এবং আমি কলেজ থেকে বাসায় এসে রান্না করে টেবিলে খাবার দিতাম। এবং ওই ইডেন কলেজ থেকে লালমাটিয়া আসার মেন কারণই হলো যাতে আমার সময়টা বাঁচে। তখন ইডেন থেকে মিরপুর আসতে হলে যে সময় লাগবে, লালমাটিয়া থেকে আমি কম সময় চলে আসতে পারি, কমিউনিকেশনও ভালো। হ্যাঁ, এইভাবেই। এবং তারপরে আমি কলেজের যে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষাটা হলো, সেখানে আমি পুরো কলেজের মধ্যে 4th হইলাম। তো আমার হাজবেন্ড বলতেছে তুমি মনে হয় ছাত্রী ভালো, এত বছর পর ভর্তি হয়ে তুমি 4th হয়ে গেলা। হ্যাঁ, এবং শুরুতে আমার হাজবেন্ড মনে হয় তুমি ছাত্রী ভালো, এবং পুরোপুরি স্বীকৃতি দিচ্ছে না। আসলে হয় কি, আমাদের মেয়েদেরকে সবকিছু অর্জন করে দেখাইতে হয়, প্রমাণ করতে হয়। আসলে মেয়েদেরকে তো অবশ্যই মানে সবকিছু অর্জন করতে হয়, প্রমাণ করতে হয়, মানে প্রমাণ করতে হয় আমি পারবো। কেড়ে নেওয়াটা কোনো ব্যাপার না, আসলে অর্জন করলে অচিরেই চলে আসে সেটা। তারপর ভর্তির সময় একটু তার ছিল কিভাবে আমি ছেলে স্কুল বাসার সংসার বাদ দিয়ে কলেজে যাব, সংসার কিভাবে চলবে। তো যখন আমার ফার্স্ট ইয়ারের রেজাল্টটা সে দেখলো, তখন সে বেশ খুশি, আমাকে বললো যে তুমি যাই হোক। তারপরে আমি ভালো মতো পরীক্ষা দিলাম। আমি যখন টেস্ট পরীক্ষা দিলাম পুরো কলেজের মধ্যে আমি 2nd হইলাম। আচ্ছা, মানে ওখান থেকে আরো উৎসাহ পেলাম। হ্যাঁ, তখন হলো আমার পড়াশোনার ব্যাপারে সবাই খুব সাপোর্ট করা শুরু করে দিল। কিন্তু ওই যে অর্জন করলেন। হ্যাঁ, অর্জন করলাম, কিন্তু ডিসিশনটা আমাকে একা নিতে হয়েছে। হ্যাঁ, মানে কারো সাপোর্ট, আমি বলছি আমি কেউ সাপোর্ট দাও না দাও আমি কলেজে ভর্তি হব। তো যাই হোক, ডিগ্রি পাশ করলাম। পাশ করার পর দ্বিতীয় ছেলেটা 97 সালে জন্ম হলো। আচ্ছা, মানে আপনি ভুল থেকে শিখলেন, আসলে সত্যিকার শিখলেন। হ্যাঁ, মাহিনুর আপনার কথা বলেন, এসে আপনার সাবানের ব্যাপারটা একটু বলেন। এই যে সাবানের ব্যাপারে বলার আগে আমি একটু বলতে চাই, সেটা হলো যেমন ভুল থেকে শেখা। আমাদের এডুকেশনাল লাইফে যদি আমরা বলি যে আমাদের একটা নির্দিষ্ট একটা সিলেবাস থাকে, আমরা পড়ি, পরীক্ষা দিই, কিন্তু আমাদের জীবনটা হলে কি পুরো উল্টো, আগে পরীক্ষা তারপরে শেখো। তো পরীক্ষাটা শিখবো কিভাবে, এই শেখাটা হয় কি ভুল থেকে হয়। সেটাই। আর হয় কি, রেজাল্ট খারাপ হতেই পারে যে কারোর, কিন্তু সবারই একবারে সবার রেজাল্ট ভালো হয় না, কিন্তু চেষ্টা করলে তো যেটার রেজাল্ট উনিও দেখিয়েছেন, যে আপনিও বললেন। তো দর্শকদের উদ্দেশ্যে একটা ধাঁধা ছিল, সেই ধাঁধাটা এখনই বলে ফেলি আর বেশিক্ষণ অপেক্ষা না করি। আসলে ওনারা দুজন আপন বোন। শাহিনুর আপা হচ্ছেন বড় বোন, আর মাহিনুর আপা হচ্ছেন ছোট বোন। এবং আপনারা পিঠাপিঠি বোধহয় না দুজনে? আপনাদের দুজনের মাঝে কেউ আছে? দুজনের মাঝে আরো 2 ভাই আছে। আচ্ছা, তো এবং ওনারা একই বাড়িতে, বলতে বাবার বাড়িতে পাশাপাশি ফ্ল্যাটে থাকেন। এবং এই যে ওনারা উদ্যোক্তা, ওনাদের একটা নাম আছে মিরপুরের 2 বোন, উদ্যোক্তা 2 বোন। এটা খুব মজা করে আপা বললেন। হ্যাঁ, ঠিক আছে, গল্প করুন, বলুন। তো আমি যদি আমার বৈবাহিক জীবনের কথা বলি, তো ওইটা যখন এন্ড হয়, তো নিশ্চয়ই কিছু না কিছু ভুল ছিল, কিন্তু ওই ভুলটাকে আসলে থাকে সবারই, একতরফা হয় না কখনো। সেই ভুলটাকে আসলে শক্তি হিসাবে নিলাম, কোনো ফ্রাস্ট্রেটেড না হয়ে। আমার কাছে মনে হলো যে ওই ভুলটাই হলো আশীর্বাদ, কারণ ওই ভুলটা হওয়ার জন্য আমার একটা দরজা থেকে এখন অনেকগুলো দরজা খুলে গেল। তাই তো হয় যে একটা দরজা বন্ধ হলে 10টা দরজা খুলে যায়। সেভাবে বললাম না, যে প্রথমে কেক দিয়ে শুরু করলাম, তারপরে সাবান দিয়ে, ইদানিং ভাবতেছি কিছু মোমো তৈরি করব, ডিজাইনার সেন্টেড ক্যান্ডেল গুলো। আচ্ছা, আমার কাছে মনে হয় যে এই ভুল থেকেই আমার আসলে এই একটা ভুল থেকে শিখতে হয়, কিন্তু পেছনে আর তাকাতে হয় না, লেট গো। হ্যাঁ, মাফ করে দেয় এবং ভুলে যাও। ভুল হবেই। বাচ্চারা যেমন হোঁচট খেতে খেতে হাঁটা শিখে, তেমনি কিন্তু আমরা বড় হয়ে গেছি বলে যে আমরাও সেরকমই, আমাদেরও আসলে ভুল করি। হ্যাঁ, এখনো ভুল করি। এই ভুল থেকেই আসলে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। সেই
আচ্ছা শাহিনুর আপা, ভুল অনেক রকম। দেখেন এখন সোশ্যাল মিডিয়া কিন্তু দেখবেন অনেক আপনার বন্ধু পেয়ে গেছেন, আপনার শুভাকাঙ্ক্ষী পেয়ে গেছেন, কিন্তু এরকম ভুলও তো হয়েছে যে আসলে সে না, এ ধরনের ভুল আছে, সম্পর্কে ভুল আছে, আত্মীয়তায় ভুল আছে, পড়াশোনার ডিসিশনে যেটা আপনি সাকসেসফুল হলেন ভুল আছে, সন্তান নেওয়ার ব্যাপারটা চিন্তা করলেন, সেকেন্ড বাচ্চা, ভুলে ভরাই আমাদের জীবন, কিন্তু ভুল থেকেই তো আসলে শিখতে হয়। তো আমি আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাচ্ছি যে আপনার যে কর্মক্ষেত্র এই মুহূর্তে, তো সেখানে আপনার ভুল কি ছিল বা সেটা থেকে কিভাবে শুধরে আবার সবকিছু ঠিক করলেন? বর্তমানে আমার যে কাজ অনলাইন বিজনেস, আমি মনে করি এটা মানে বড় একটা ভুল ছিল আমার ছেলের উপর ডিপেন্ডেন্ট হওয়া। আচ্ছা, মানে পেজটা আপনি ওই জায়গাগুলো শিখতে পাচ্ছিলেন, হ্যাঁ পেজটা ও মেইনটেইন করতো। আর আমার ছেলে যেহেতু ইংলিশ মিডিয়ামের ছাত্র, ইউনিভার্সিটিতে পড়ে, তো পেজে আমি তখন কোনো পোস্ট করতাম না। হ্যাঁ, তো ওই জিনিসটা থেকে আমি করতাম। সো মানে আমাদের যে বিভিন্ন গ্রুপ আছে, আমার প্রোফাইলে আমাদের যে উদ্যোক্তাদের জন্য অনেক গ্রুপ ছিল তখন, ওই সব জায়গার পোস্টগুলি আমি করতাম বাংলায়। আর আমার ছেলে আমার পেজটা মেনটেন করতো আসলে ফুললি ইংলিশে। তো প্যান্ডামিক পরিস্থিতি শেষ হয়ে যাওয়ার পর ছেলে ইউনিভার্সিটিতে চলে গেল। এখন আমার কথা হলো যে আমি যে টাইপের পোস্ট লিখি বা পোস্ট করি সেটার সাথে আমার ছেলের সাথে সিমিলার হচ্ছে না। আচ্ছা, এবং আমার ছেলে বলতেছে, আম্মু তুমি তো আমার পেজ, তোমার পেজের মান নষ্ট হয়ে যাবে তোমার এই পোস্ট দেখলে, কারণ সে তো তার মতো করে সে তার মতো। তো এরকম করে করে আমার বিজনেসে একটা ধাক্কা আসলো। আচ্ছা, প্রায় 2 মাস ওই ছেলেকে কিছুতেই বুঝাতে পারছিলাম না যে তুমি যেহেতু হেল্প আমাকে করবে না, আমার পেজ আমাকে দিয়ে দাও, আমি আমারটার মতো যা ইচ্ছে তাই করব। একসময় ঠিক হয়ে যাবে। হ্যাঁ, একসময় আমারটাই আমার কাস্টমার অভ্যস্ত হয়ে যাবে, এটাই সবাই নিয়ে নেবে। হ্যাঁ, তো এই কথা বলতে বলতে ওই ছোট ছেলেটা খুব একটা শুনতে চাচ্ছিল না। তখন আমার বড় ছেলে একদিন বলছে, আম্মু আমি এটা তুমি যে কিছু করতে পারছিলে না, তোমার ছেলে যে তোমাকে রেস্ট্রিক্ট করে রাখছিল, আমি এটা ওপেন করে দিলাম, এবার তুমি যা খুশি করো। আসলে মানুষ ভুল থেকেই শিখে এবং এটা সুন্দর একটা শিক্ষা হয়। বলে না যে আলোর পরে আধার, আধারের পরে আলো। সেটা তখন আমার মনে হলো যে আমি যদি শুরু থেকে আমার পেজটা নিজে মেনটেন করতাম, তাহলে এই যে আমি একটা 2 মাসের ধাক্কা আমার বিজনেসের উপর আসলো, এই ধাক্কা বা সন্তান মায়ের একটা সম্পর্কেরও একটু টানাপোড়েন, একটা মানে ওর মতে তোমার পোস্ট আম্মু এই আমার পেজে পারে না, জেনারেশন গ্যাপ আছে। হ্যাঁ, তো যাই হোক, পরে তো আমি নিজের পেজটা হ্যান্ড ওভার করে নেওয়ার পর আমার মতো করে আমি শুরু করলাম। এবং আস্তে আস্তে তখন একদিন আমি ছেলেকে বললাম, কি হলো, পেজ তো পেজের জায়গায় আছে, মাঝখান থেকে তুই আমার কাছ থেকে 2 মাস সময় কেড়ে নিলি। আমাদের জুমের বন্ধুরা চলে এসেছে, তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিয়ে আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। খুবই গল্প করছে মিষ্টি আপা এবং সুরমা আপা। আপনাদের অনেক অনেক কি বলবো, অনেক ভালোবাসা। আপনাদের না দেখলে ভালো লাগে না, খুব মিস করি। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসা। তো গল্প হবে, আড্ডা হবে একটা বিরতির পরে, অপেক্ষা করুন, জমিয়ে রাখুন ভুল থেকে কি কি শিখলেন। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই নেক্সাস লেডিস ক্লাবে নারীদের আড্ডায়। ভুল থেকে মানুষকে শিখতে হয় যেমন ঠিক, কিন্তু অনেককে দেখেছি খুব নির্ভরশীলতা, তার মধ্যে খুব নির্ভর করে। নির্ভরতা ভালো, কিন্তু নির্ভরতা যদি হয়ে যায় পেয়ে বসা, তাহলে কিন্তু সে সারা জীবন ভুলই করবে, শিখতে পারবে না। চলে যাচ্ছে আমাদের নেক্সাস লেডিস ক্লাবের নারীদের আড্ডায়। আচ্ছা মাহিনুর আপা, আপনার সাথে গল্প করব এই ভুল থেকে কি কি শিখলেন একটু। কি আমাদের বন্ধুরা কই গেল সবাই? আচ্ছা, আসবে তারা। আপনার জীবনের, যেমন আপা যেমন বললেন আপনার বড় বোন যে ছেলের সাথে 2 মাস তার একটা দ্বন্দ্ব ছিল, পেজটা রেস্ট্রিক্টেড করে রেখেছে, মার সাথে তার স্ট্যান্ডার্ডের একটা গ্যাপ ছিল। এটাই স্বাভাবিক, এটা কিন্তু অস্বাভাবিক কিছু না, আমাদের পার্ট অফ লাইফ। আপনার লাইফে এরকম কিছু আছে? না, আসলে শুরু থেকে পেজটা আমি চালাই, বিজনেস প্ল্যান বা সোর্সিং আমাকে আসলে শুরু থেকে, আর আমার বাচ্চাটা আপার বাচ্চার মতো অত বড় না, জন্য ওর উপর আমার নির্ভর করতে হয় নাই, আমি একাই করছি। বরং সেদিন মজার একটা কথা বলি যে সেদিন একটা সিভি তো ক্যানভা দিয়ে আমি একটা করলাম, ওদের পছন্দ হয়নি, তো আমি ঠিক আছে তোমরা তৈরি করে দাও। তা আমি বললাম তো সিভির মধ্যে কি কি উল্লেখ করতে হবে, ওদের আসলে বিশ্বাসই হচ্ছে না যেগুলো আমি জানি। তারপর মনে করে যে
তারপর আমি সার্টিফিকেট এনে দেখাইলাম যে দেখো এগুলো আমি জানি, তুমি এইভাবে লিখে দাও। তো বাচ্চার উপর আসলে নির্ভর করতে হয় নাই, ওয়ান ম্যান আর্মি বলতে পারেন, যে শুরু থেকে শেষ পর্যন্ত আমি করে আসছি আমার ডিসিশন। যার জন্য ভুলগুলো বুঝতে পেরেছেন সাথে সাথে, ওই ভুলগুলো থেকে আসলে আমাকে আত্মবিশ্বাসী করে তুলছে। তবে হ্যাঁ, আমি আমার পরিবারের সাপোর্ট প্রচণ্ড রকমের পেয়ে আসছি। আমার ভাই বোন, আমরা সবাই মোটামুটি একসঙ্গে থাকি, আর আমি হলো ভাই বোনদের মধ্যে ছোট। আর ডিসিশন আমার হলো, তারপরেও আচ্ছা আপা এটা কি হলো, এটা কিভাবে করব কিনা, বা ভাইয়াকে যে জানাই। তো এই সাপোর্টটা আমি পরিবার থেকে প্রচন্ড পাই, মেন্টাল এবং আর্থিক দুটোই আমি ভাই বোনদের কাছ থেকে পেয়ে আসতেছি। আচ্ছা আচ্ছা, তো আপা কিছু বলতে চান? একটু জুমে, আমাদের বন্ধুরা অপেক্ষা করছে। সুরমা আপা, শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপু ওয়ালাইকুম আসসালাম। আপা ভালো আছি। কি বলবো আপু, ভুল থেকেই শিখতে হয়। জীবনে তো ভুল কম বেশি আমরা সবাই করি, এর বাইরে কেউই না। কিন্তু আমরা তো জানি আলোর পরে আধার, আধারের পরে আলো। হ্যাঁ আপু, ভুল তো আসলে অনেকই করে থাকি, এখনো এই মধ্য বয়সে এসেও অনেক ভুল হয়ে যায় কাজ করতে করতে। তো ভুল থেকেই আসলে শেখা হয়। ভুল যদি না হতো তাহলে সঠিক বিষয়টা বুঝতে পারতাম না। একদম, ভুলটা আছে বলে ঠিকটা বোঝা যায়। হ্যাঁ, ঠিকটা বোঝা যায়। আর আমি অনেক কিছুই ভুল থেকে শিখতে পেরেছি, যার জন্য এখন বাস্তবতা ওইভাবেই চলি। ভুল থেকে বলে না মানুষ আছাড় ফেলে রাস্তা চিনে, এরকম আমি সহজেই মানুষের সাথে মিশে যাই। অনেক সময় খুব ভুল মানুষের সাথেও মিশে যাই, আবার ভালো মানুষের সাথেও মিশি। আমার বৈশিষ্ট্য হচ্ছে যে আমি সবাইকে আপন করে ভেবে নিই। আসলেই না, ওই আপন করতে যেয়ে দেখা গেছে যে ভুল মানুষের সাথে মিশে ধাক্কা খেতে হয়, ধাক্কা খেয়ে সঠিক যে পাই। অনেক অনেক ধন্যবাদ। তাই তো, ভুল মানুষ আর সঠিক মানুষ ধরার এটাই তো উপায়, নাহলে তো বুঝতে পারবেন না কে ভুল কে সঠিক। ঝুমুর আপা, শুনতে পাচ্ছেন আমাকে? আনমিউট করুন ঝুমুর আপা। হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। কথা শোনা যায়? জি জি শোনা যাচ্ছে। আপু শুভ সন্ধ্যা, কেমন আছেন আপু? শুভ সন্ধ্যা, ভালো তো আছি, ভালো আছি। এতক্ষণ আপনাদের দেখতে পাইনি, মনটা একটু খারাপ ছিল, এখন ভালো লাগছে, স্ক্রিনটা ভরে গেছে। বলুন আপা আজকের বিষয়টা নিয়ে। হ্যাঁ আপু, আসলে মানুষ মাত্রই ভুল করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? একদম। আসলে ওই ভুলের মধ্যে ব্যর্থতা থাকবে, সেখান থেকে আমাদের কিভাবে শোধরানো যায় সেখান থেকে আমাদের লক্ষ্য রাখতে হবে। একজন বিচক্ষণ মানুষ ভুল করলে সেটা শিক্ষা গ্রহণ করে, ভুল থেকে শিক্ষা গ্রহণ করে সেখানে সফলতা নিয়ে আসে। যেমন আমার কথাই বলি আপু, আজকে আমার 17 বছর পথ চলা, আজকে আমার বিবাহ বার্ষিকী। শুভ 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 শুভকামনা, অভিনন্দন। বাহ, আমরা একটা তালি দেই, আর কি করব। আপনাদের সাথে কথা বলতে খুবই ভালো লাগলো। ঠিক আছে মিষ্টি আপু, আসছি একটু দর্শকদের উদ্দেশ্যে বলছি যে এই যে আমাদের নারী বন্ধুরা, দেখুন তারা কি সুন্দর সাহস করে আমাদের এই জুম আড্ডায় চলে আসছে, আমাদের সাথে সংযুক্ত হচ্ছে। আপনারা যারা এখনও আমাদের এই জুম আড্ডায় আসেননি নতুন, আপনারা সাহস করুন। এখানে টেলিভিশন স্ক্রিনে পাসওয়ার্ড, আইডি, পাসকোড সবই দেওয়া আছে, একটু সাহস করুন, দেখবেন এনাদের মতো আপনারাও প্রাণ খুলে কথা বলছেন। আপনারা একটা দারুণ আড্ডার একটা সময় পাচ্ছেন নেক্সাস টেলিভিশনের এই লেডিস ক্লাবের নারীদের আড্ডায়। মিষ্টি আপু শুনতে পাচ্ছেন? জি আপু, আসসালামু আলাইকুম। ফুলের মতো সুন্দর লাগছে, টকটকে লাল গোলাপের মতো। আমন্ত্রিত অতিথিদের অনেক ভালোবাসা, সম্মান, সালাম। খুব ভালো লাগছিল আপনাদের আলোচনা শুনে। তো বলুন আজকের বিষয়টা, ভুল থেকেই শিখতে হয়। জি আপু, আজকের বিষয়টা জানেন তো, ভুল থেকেই শিখতে হয়। কি কি ভুল করেছেন বলুন, আর কি কি শিখলেন? আচ্ছা আপু, ভুল করেছি যদি বলি, আমি ছোটবেলা থেকে আমি খুব মানে আম্মুর কথা শুনে চলি, তো যা হয়েছে সব আম্মুর উপর দিয়ে গেছে। তবে নিজে খুব কম ভুল করার চেষ্টা করি, বাট মানুষ অনেক ভুল হয়ে যায়। আর ভুলটাকে আমি মনে করি এটা হচ্ছে ফিউচার প্রসপেক্ট, ফাউন্ডেশন অফ দ্য প্রসপেক্ট। ভুল মানুষকে অভিজ্ঞতা দেয়, আর ভুল করলে আমরা যাতে ডিজার্টেড না হই, আমরা সম উদ্যমে আরো ভুলটাকে রিকভারি করে সামনের দিকে এগিয়ে যাব। ভুল হতেই পারে, একদম জীবনের পাতায় পাতায় সব ভুল জানি কখনো না হয়। একদম। মিষ্টি আপা,
মিষ্টি আপা, আপনার কাছে আরেকটা রিকোয়েস্ট আছে। আজকে ঝুমুর আপার বিয়ে বার্ষিকী, তাকে উদ্দেশ্য করে 2-4 লাইন একটু গান করেন, সেলিব্রেট করেন, খুশি হবে, সেও খুশি হবে, আমরাও খুশি হব। ঝুমুর আপু খুব সম্ভবত আমাদের নতুন বন্ধু, অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা ঝুমুর আপুকে। আচ্ছা, থ্যাংক ইউ আপু। তোমার জন্মদিন, এটা বিবাহ বার্ষিকী হবে, 1000 বছর যেন হয়, আনন্দ হাসি গান সুর ছন্দ, তোমার সঙ্গে যেন অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, ভীষণ ভালো লাগলো। আপনি অনেক অনেক মিষ্টি দুষ্টু আছেন, মজাই লাগে, আবার আড্ডা হবে, কথা হবে। তো এনারা দেখেন এই রোজার মধ্যেও যে কোনো মুহূর্তে এই সময়টা কিন্তু তারা বের করে আনেন, এবং কেউই কিন্তু প্রত্যেকের একটা প্রফেশন আছে, এবং সবাই এমন এই লেডিস ক্লাবের বন্ধু হয়ে গেছে, যত যা থাকুক সব কিছুর থেকে এই সময়টা তারা বের করে নিয়ে আসেনি আড্ডা দেওয়ার জন্য। এবং কি দারুণ দারুণ কথা বললো, যে ভুল করা একটা অভিজ্ঞতা, এটা ভীষণ ভালো লাগলো কথাগুলো। ঠিক আছে, এখন যাচ্ছি আপনাদের সাথে আড্ডায়। আসলে মানুষ মাত্রই ভুল হবে, ভুল করাটাই স্বাভাবিক, এবং ভুল করাটা কোনো মানে আমার মতে এটা আমি পিছিয়ে গেলাম বা হতাশ হব তা না। ওটার ভিতরে ধরে রাখাটা ভুল আমি যখন করি, সেই ভুলটা কেন হলো সেটা যদি আমি বিশ্লেষণ করি, তার কারণটা খুঁজে বের করি এবং সেটা শুধরায়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু ভুলটা আমাদের জন্য ভুল না, ওটা আমাদের একটা শিক্ষা, আমাদেরকে সাহস দেয়, এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে শক্তি যোগায়। একদম, হ্যাঁ। তার কাজে ভুল আমাদের যাই হোক না কেন, যদি ভুল থেকে আমরা শিক্ষা না নেই তাহলে সেটাই সবচেয়ে বড় ভুল। সেটাই, যেমন মাইনুর, আসলে ভুলের মাপকাঠি, সবকিছুর তো একটা মাপকাঠি আছে, এবং সবকিছুর কিন্তু একটা ভারসাম্য আছে। যখনই ভারসাম্যটা আমরা হারিয়ে ফেলি, আমাদের সবকিছুতে একটা বিচ্যুতি ঘটে। তো ভুল করবে মানুষ, কিন্তু ভুলের অনেকগুলো ব্যাপার আছে। পারিবারিক ব্যাপারগুলো খুব বেশি, যেমন অনেক সংকীর্ণতা থাকে, যে আজকে উনি যেরকম বললেন যে সেকেন্ড বাচ্চাটা নেওয়ার আগে আমি পড়াশোনা করে নেব, তো হয় কি তখন তার সাপোর্ট ছিল না, কিন্তু তার রেজাল্টটা যখন হলো বেশ সাপোর্ট। আসলে এই যে সামাজিক দৃষ্টিভঙ্গিগুলো, এই যে পারিবারিক, এই যে বাধা, সেখান থেকেও মানুষ অনেক ভুল ডিসিশন নেয়, সেটা নিয়ে একটু আপনি বলুন। আসলে ভুল কে না করে, বড় বড় মনীষীরাও ভুল করছে, যেমন হ্যারি পটারের রাইটার, সেও কিন্তু 12 জন প্রকাশকের কাছ থেকে ফিরে আসছে, কিন্তু সে কিন্তু হাল ছাড়েনি। এখন আমরা যারা এই জেনারেশন, আমরা হ্যারি পটার পড়ি নাই, কিন্তু আমরা তাকে চিনি, এবং আর আসলে কি এখান থেকেই আসলে আমাদের উৎসাহিত হওয়া উচিত, অনুপ্রেরণা নেওয়া উচিত। ভুল হবেই, এটাকে আসলে শক্তি হিসাবে নেওয়া উচিত। এবং প্রত্যেকটা সাকসেসফুল মানুষের পেছনে অনেক ভুল। হ্যাঁ, এরকম অনেক বড় বড় যারা ব্যবসায়ী দেখা গেছে যে তারা একটার পর একটা লস হচ্ছে, কিন্তু একটা সময় তারা ওভারকাম করেছে, প্রত্যেকটা ভুল থেকে তারা শিখেছে। বলুন আপনি কি যেন বলতে আমি একটু বলি, সেটা হলো যেহেতু আমি কাজটা শুরু করলাম পিৎজা নিয়ে, তো আমার কাছে তখন একটা কথা মনে হলো যে কেএফসির ওনার যদি এই বয়সে তার বিজনেস সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারে, তাহলে আমি আমার কাজটাকে নেওয়ার পরে এমনও তো হতে পারে আমার বর্তমানে আমার সন্তান আমার কাজটাকে এগিয়ে নিবে। হ্যাঁ, এবং আমি যখনই যে খাবারটা রান্না করি, আমার ছোট ছেলেটা যেহেতু আমার কাছে আছে, ওকে আমি বলি যে তুমি পাশে থাকো, একদিন হয়তো আমি থাকবো না, সেদিন তোমরা যাতে আমার কাজটা বন্ধ না হয়ে যায়, এটা যেন চালিয়ে নিতে পারো, এবং সেটার জন্য আমার রেসিপি কিন্তু তুমি খেয়ে অভ্যস্ত, কিন্তু পরিমাণে হ্যাঁ কতটুকু কি দিচ্ছি, কিভাবে বানাচ্ছি, এটা তোমাকে জানতে হবে, না হলে কিন্তু আমি হারিয়ে গেলে আমার সাথে সাথে আমার ক্রিয়েশন। খুব ভালো বলেছেন। আপনার এই স্বপ্ন, আপনার সব পরবর্তী প্রজন্ম আপনার এই স্বপ্নগুলো এগুলো ধরে রাখুক, এটা ভীষণ ভালো লাগলো। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। আসলে আমরা প্রজন্ম থেকে প্রজন্মকে আমাদের এই স্বপ্নগুলো ছড়িয়ে দিতে পারি, সেজন্য দরকার একটু ধৈর্য এবং সহযোগিতা, সহমর্মিতা। ফিরে আসছি একটা ছোট্ট বিরতি নিয়ে নেক্সাস লেডিস ক্লাবের এই নারীদের আড্ডায়। ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের নারীদের আড্ডায়। আবারও আড্ডায় ফিরে যাচ্ছি। আমাদের আড্ডা ভীষণ জমেছে। আমি কিন্তু নতুন বন্ধুদের ভীষণ আশা করছি, মনে হচ্ছে আজকে আমরা 2-1 নতুন বন্ধু পেয়ে গেছি। আমি একটু জমে কথা বলিনি। আমরা আজকে একজন নতুন বন্ধুকে দেখছি, হ্যাঁ, রুবাইয়া আলী। রুবাইয়া আলী, শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, রুবাইয়া আলিফ, একটু আনমিউট করুন। শুনতে পাচ্ছেন রুবাইয়া আলিফ? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। জি, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আপনি কোথা থেকে বলছেন? শুভ সন্ধ্যা। আমি আসলে বাইরে, বাট প্রোগ্রামটা জয়েন করার জন্য আমি জুমে জয়েন হলাম। হ্যাঁ, সুস্বাগতম। ভালো লাগছে, আপনি নতুন আমাদের, আপনাকে পেয়ে আমরা খুবই খুশি। আজকের বিষয়টা কি জানেন, বা এখানে কেউ আপনার পরিচিত আছে? হ্যাঁ হ্যাঁ, এখানে যারা বসে আছে তারা আসলে সম্পর্কে আমার খালামুনি, দুই খালামুনি। আচ্ছা আচ্ছা। তো তাদের কথা কি বলবো, আমি ছোটবেলা থেকে দেখছি যে তারা সব সময় ক্রিয়েটিভ কাজের সাথে খুবই যুক্ত। আচ্ছা, তো তাকে দেখে আমিও অনেক একটা কোশ্চেন করি, ছোট্ট, ভুলে যাব নইলে। এরা যেহেতু খালামণি, খালামণিরা কি কখনো আপনার ভুল ধরেছে, শাসন করেছে, সেই ভুল শুধরেছেন? হ্যাঁ হ্যাঁ, সেটা তো সবসময় দায়িত্ব সবসময় করে। আচ্ছা আচ্ছা। তো তাদের দেখে খুবই অনুপ্রাণিত হই, আর আমি ছোটবেলা থেকেই দেখছি যে তারা। আপনি খালামণিদের সাথে কথা বলুন স্টুডিওতে, কোনো কোশ্চেন করলে করুন। আচ্ছা, আমি দুইজনকে বলতে আপনাদেরকে খুবই সুন্দর লাগছে, আপনাদের কথাগুলো শুনতে খুব ভালো লাগছে, যদিও আমি এই কথাগুলো জানি। তা উপস্থাপনা খুবই ভালো লাগছে, বেস্ট উইশেস আপনাদের জন্য। আর আমি আসলে বাসার বাইরে, তবুও মানে আপনাদের প্রোগ্রামটা মিস করতে চাচ্ছিলাম না, খুব ভালো লাগছে। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করি আপনি নিয়মিত আমাদের এই নেক্সাস টেলিভিশন লেডিস ক্লাবের নারীদের আড্ডায় যুক্ত হবেন, ভালো লাগবে। এবারে যাচ্ছে হাসিনা আপা। হাসিনা আপা, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। বলুন, আপনি এই অতিথিদের কোনো প্রশ্ন করবেন না, আপনি নিজের থেকে কিছু বলবেন আজকের বিষয় নিয়ে? হাসিনা আপা, আজকের টপিক নিয়ে কিছু বলুন। আপনার জীবনে কোনো ভুল বা ভুল থেকে কি শিখলেন, এরকম কিছু বলুন। জি আপু, এটা তো অবশ্যই, কারণ কাজ করতে গেলে ভুল হবে। আর আমি মনে করি ভুল থেকেই হচ্ছে, প্রত্যেকটা ভুল থেকে নতুন করে শিখার একটা স্পৃহা থাকে। কারণ ওই ভুলটা হওয়ার কারণে হচ্ছে আমি আরো মনে করি যে ওইটা আরো ভালোভাবে আমি শিখতে পারলাম বা শিখা হইলো। আর ভুল যদি নাই থাকতো তাহলে হচ্ছে এত সব কাজে আগানো যাইতো না। কারণ আমি সবকিছুই করবো, সবকিছুই সঠিক হবে এমনটা না, আমার মধ্যেও ভুল ত্রুটি থাকবে এবং হবে, ওইটা থেকে আমাকে শুধরে উঠে ভালোটা করতে হবে, ভালোর দিকে এগিয়ে যেতে হবে। আপু একদম সত্যি কথা বলেছেন, অনেক ধন্যবাদ। মমি সুফিয়ান আপু, কেমন আছেন? শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপু, এই তো আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? খুব ভালো আছি। বলুন আজকের বিষয়টা নিয়ে ছোট্ট করে। ধন্যবাদ আপু, আজকের বিষয়টা অনেক সুন্দর। আমি ওই হাসিনা আপুর সঙ্গে একমত, কারণ ভুল শুদ্ধ মিলে মানুষের জীবন। আমরা প্রতিনিয়ত ভুল করব, আবার শিখবো নতুন করে। ভুল না থাকলে নতুনের জন্ম হবে না। আচ্ছা, ভুলের কি কোনো নারী পুরুষ আছে? ভুলের কি কোনো নারী পুরুষ আছে মমি আপা? আচ্ছা ঠিক আছে। মিষ্টি আপু, মিষ্টি আপু, এরকম কোনোদিন কি হয়েছে ভুল করেছেন এবং সেটা জিদে পরিণত হয়ে গেছে, যেটা খুব খারাপ, এরকম কিছু হয়েছে কখনো? শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? ভালো আছি। আমার প্রশ্নটা কি শুনতে পেয়েছেন? যে ভুল হয়েছে মানে ভুল করেছেন, এটা নিয়েও জিদ করেছেন, যেটা সাধারণত মানুষের খুব ক্ষতি করে। ভুলও করেছেন, আবার এটা নিয়ে জিদও করেছেন, এরকম হয়েছে কখনো? জি জি। ও না, খুব একটা বড় ক্ষতি হয়েছে তা না, বরং ভুল থেকে যে শিক্ষার কথা বললো সবাই বললো, আমিও একটুখানি বলছি। আমি গতকাল আমার পাঠাগারের বিষয়ে একটুখানি বলবো। আমি ওই যে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়েছিলাম, সেখানে আমার একটা ভুল ছিল যে আমি আমার পাঠাগারের নামটুকুই শুধু দিয়েছিলাম নবস্বপ্ন পাঠাগার। তো ওখানে গিয়ে আমি যেটা বুঝতে পারলাম যে সাহিত্য পরিষদ নামটা দিলে আমার জন্য ভালো হয়, যেহেতু আমি সাহিত্য নিয়ে চর্চা করি। তখন আমার কাছে মনে হলো যে এটা আমার একটা ভুল ছিল, সেখান থেকে আমি বের হয়ে আসতে পেরেছি, এর জন্য আমার খুব ভালো লাগছে গতকাল থেকে। অনেক অভিনন্দন আপনাকে। আপনাকে ধন্যবাদ। নার্গিস আপা, নার্গিস আপা, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা।
বলুন। খুবই ভালো আছে, আপনাদেরকে এই যে স্ক্রিন ভরে গেছে আমার খুবই ভালো লাগছে সত্যি সত্যি। কিন্তু খারাপটা লাগে যে সবার সাথে পুরোপুরি কথা শোনা হয় না, বলতে দেয়া হয় না। হ্যাঁ, তো বলুন আজকের বিষয়টা নিয়ে ছোট্ট করে বলুন। আজকের বিষয়টা আপু যেটা ভুল নিয়ে সম্ভবত, যে যাই হোক ভুলটা কিন্তু হয়, আমার বেশি ভুল হয়, কারণ মানুষ চিনতে তো পারি না। হ্যাঁ, সবাইকেই মনে হয় মতনই। হ্যাঁ, আমিও নিজে এতটাই সহজ সরল না। ঠিক আছে, আপনার অনেক ভুল হয়। যখন অনেক ভুল হয় বললেন, এটা কি খুব কৌশল করে ভুলটা করেন নাকি? কৌশল করেই ভুলটা করেন ইচ্ছে করে? কৌশল আমি সহজ স্বাভাবিকভাবেই সবকিছু মানে করি। হ্যাঁ, তারপরে যে ভুল হয়ে যায়, যে দেখা যাচ্ছে কেউ আমাকে ভুল বুঝলো, অথচ আমি ওটা করি নাই, বলি নাই, ওই ভাবে বলি নাই, কারণ মানুষের পরিস্থিতি মানুষকে অনেক কিছু বলায় বুঝায়, কিন্তু কেউ কাউকে সমানা একরকম ভাবে নেয়। তারপরেও দেখা যাচ্ছে যদি সে আমাকে বুঝে তাহলে তো খুব ভালো, আর যদি বুঝে নাই, সে অন্যরকম ভাবে একটা মানে তৈরি করছে, নিজের মত আর 10 জন একই ভাবে ভাসছে, দেখা যাচ্ছে ওর সাথে তখন আমি চাই যে ও যাতে আবার আমার দিকে ফিরে আসে বা আমি তার দিকে ফিরে যাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আড্ডা ফুরবে না, গল্প ফুরবে না, ফিরে যাচ্ছি স্টুডিওতে। আপা বলুন, দেখুন ওনাদের তো গল্পগুলো শুনলেন, আসলে দুর্দান্ত বলে তারা। আসলে ভুল নিয়ে বলতে গেলে বলে শেষ করা যাবে না। হ্যাঁ, তার কারণ জীবন ভর্তি আমাদের আসলে ভুল। আমরা যারা এখন এই মুহূর্তে যারা স্ক্রিনে আছেন, আমাদের মতো নারীরা যারা আজকে উদ্যোক্তা আছেন, এরা এই ভুল করে ভুল থেকে শিক্ষা নেওয়ার কারণে আজকে এখানে দাঁড়িয়ে একদম সবাই, আপনি সে আমি, আজ আমি এখানে আছি। আমি মনে করি এই যোগ্যতাটা অর্জন করতে যে আমাকে ভুল করা থেকে শিক্ষা নিতে হয়েছে। তার কারণ হলো কি, ভুল করলে আমরা আমাদের কমফোর্ট জোন থেকে বের হয়ে আসি, এবং বের হওয়ার পরে এই ভুলটা কেন করলাম, ভুলটা কেন হয়েছে, এটা নিয়ে একটা মাথার মধ্যে একটা কথা চলতে থাকে, গবেষণা। এবং এই যে গবেষণাটা মাথায় আসে, এবং তখন যে আমরা আমাদের ভুলগুলিকে মানে আমাদের ভুলের কারণগুলিকে খুঁজে বের করি, এবং খুঁজে বের করার কারণে কিন্তু আমরা মানে অনেক এগিয়ে যাচ্ছি আরো একটু ডবল। একদম আপনাকে ছোট করেই বলুন যে আসলে ভুল করতে করতে আমরা যার কাছে যাই সাজেশন নেওয়ার জন্য, দেখা যায় যে সেই মানুষটাও ভুল, তার সাজেশনটাও ভুল। এটা একটু ছোট্ট করে বলুন যে এখান থেকে উত্তরানোর উপায়টা কি? উত্তরানোর হলো অভিজ্ঞতা, কারণ আপনি যখন ভুল করবেন তখনই আপনার অভিজ্ঞতাটা হবে। প্রথম হয়তো বা হ্যাঁ একটা ধাক্কা খাওয়া হয়, কিন্তু এই ধাক্কা থেকে হয় কি, সর্বপ্রথম হলো স্বীকার করতে হবে যে ভুলটা হয়েছে। যারা স্বীকার করতে পারে তারাই আসলে উতরে যেতে পারে। তো স্বীকার করলে অপর দিকে হয় কি, শুধু স্বীকার করলে আত্মবিশ্বাসী হয় না, মানুষটা বিনয়ীও হয়। এই বিনয়ী হওয়ার পর্যায়ে সে স্বাভাবিকভাবে পরবর্তীতে যে বুঝতে পারে যে ভুলগুলা কোথায় কোথায় হচ্ছে, বা এই ভুলগুলাকে কিভাবে আমরা খুঁজে যেমন বের করা যায়, এবং সেটা প্রতিহত করা যায়। নিজের খুঁজে বের করা সবচেয়ে বেশি জরুরি। অন্যের ভুল খুঁজতে না গিয়ে নিজেকে নিজে শুধরে নিলে ভুলটা তখন কম হয়, অন্যের ভুলটাও তখন চোখে পড়ে না। আচ্ছা, আপনারা দু বোন রান্না এত গুণ, দুজন মিলে কি গান টান করেন না একটু? এই একটা দিকে আমরা একটু পিছিয়ে আছেন, নেক্সট টাইম গান শুনবো। আচ্ছা, একটু আজকে ঝুমুর আপার বিশেষ দিন, তাকে একটু আমরা সবাই মিলে উইশ করি। ঝুমুর আপা, শুভ কামনা, অভিনন্দন। শুনতে চাচ্ছি। জি বলুন, প্লিজ বলুন 2 মিনিট আপনি একটু কথা বলুন। একটু কবিতা আবৃত্তি শুনতে চাচ্ছি আমার কাছ থেকে। আচ্ছা, একটা লাইন আমি বলছি আপনার জন্য, এটা খুব এখনকার জন্য খুব ঠিক আছে। রবীন্দ্রনাথের, রূপনারায়ণের কোলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ সত্য নয়, স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, সত্য যে কঠিন, এই কঠিনেরে ভালোবাসিলাম। আসলে কঠিনকে ভালোবাসতে পারলেই আমরা জয়ী হই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, অভিনন্দন, ভালো থাকুন। তো আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। ছোট্ট করে দর্শকদের উদ্দেশ্যে লেডিস ক্লাব নিয়ে কিছু অনুভূতি। আপনি আগে বলুন। মানে লেডিস ক্লাবটা নারীদের জন্য কতটা মানে
কতটা অ্যাপ্রিসিয়েট করে, এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করে, এটা বলে শেষ করা যাবে না। আজকে আমরা সাধারণ মহিলা বা নারী, আমরা কিন্তু আমরা জুমে মোটেই অসাধারণ না, অসাধারণ। আমরা জুম ইউজ করতে পারছি, জুমে জয়েন করছি, নিজের মনের কথাগুলি বলতে পারছি, এবং এই কাজগুলি আমাদেরকে মানে করার জন্য উৎসাহিত করছে কিন্তু লেডিস ক্লাব। একদম। নেক্সাস টিভির সঙ্গে একদম শুরু থেকেই ছিলাম। প্রথম শুরুটা আমার হয় ড্যানিয়েলের একটা রান্নার প্রোগ্রাম থেকে। সেটা থেকেই আসলে আস্তে আস্তে নেক্সাসের প্রতি ভালোবাসাটা তৈরি হয়। তখন একটা সময় দেখলাম যে নেক্সাস আমাদের যে উদ্যোক্তারা, আমরা যে অনলাইন বেসিস বা এদেরকে বেশ প্রমোট করছে। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আপনাদেরকে ধন্যবাদ আসার জন্য, সময় দেওয়ার জন্য। আসলে নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাব আমাদের ভালোবাসার জায়গা, অনুপ্রেরণার জায়গা, ভীষণ ভালো লাগার জায়গা। মুক্তভাবে মানে অনেক কথা আমরা বলে ফেলতে পারি, শিখতে পারি, জানতে পারি। খুবই ভালো থাকবেন আপনারা। আবার দেখা হবে, কথা হবে আমাদের এই নেক্সাস লেডিস ক্লাবের নারীদের আড্ডায়। ভালো থাকবেন।